কে জানতো মানব মনস্তত্ত্ব নিয়ে গবেষণাকারী পুরন্দরবাবুর মধ্যে পাগলামির লক্ষণ দেখা দিয়েছে। স্ত্রী বুঝতে পেরেছিলেন, তাই তার আচরণের পরিবর্তনে পুত্রকন্যারা মাকেই পাগল ভাবতে শুরু করলেন। তারপর কি হলো? অদ্ভুত রহস্যময় একটি গল্প। বন্ধুরা শুনুন, ভালো লাগবে। গাড়ি থেকে নেমে করবী একবার বাড়ির সামনে থমকে দাঁড়ালো। বাড়িটা থমথমে নিস্তব্ধ। রোগিণীকে বোধহয় ব্রোমাইড দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, আর বাড়ির প্রত্যেকটি লোক হাঁটছে পর্যন্ত নিঃশব্দে। গেটে ঢোকবার আগে করবী ড্রাইভারকে বলল, আচ্ছা শরৎ, তুমি তাহলে বিকেল 4টের মধ্যেই এসো, দেরি করে ফেলো না, বাবুর ফেরার আগেই ফিরব। ড্রাইভার ছোকরা মাথা হেলিয়ে সম্মতি জানিয়ে গাড়ি ঘোরালো। আর করবী মুখে যেটুকু বা ঔজ্জ্বল্য ছিল সেটুকুকে বিষাদের তুলি বুলিয়ে ধীর পায়ে বাড়িতে ঢুকল। ঢুকেই সোজা গেল 3 তলায়। মাকে দেখতেই সংসার ফেলে ফেলে আসা। তবু করবী 2 তলায় মায়ের ঘরের পাশ কাটিয়ে 3 তলায় বাপের কাছেই আগিয়ে গেল। পুরন্দরবাবু যথারীতি বই কাগজের সমুদ্রে ডুবে বসেছিলেন। মেয়েকে দেখে মুখ তুলে চাইলেন। চশমাটা নাক থেকে খুলে টেবিলে রাখলেন। এসেছ? গলার স্বর শুনলে বোঝা যায় আশাটা অপ্রত্যাশিত নয়, দুর্লভও নয়, নিত্য নিয়মিতই হয়তো। সত্যিই করবী প্রায় রোজই আসে। মায়ের কোলের মেয়ে বলেই শুধু নয়, সংসারে তার সুবিধেও আছে, ছেলে পুলে নেই, গাড়ি আছে। ওকে দেখে এলে? না বাবা, এসেই আপনার কাছে চলে এসেছি। মা বোধহয় ঘুমোচ্ছেন। ঘুম নয়, অজ্ঞান। সকালবেলায় ব্রোমাইড দিতে হয়েছে। ওতে মানে খালি খালি ব্রোমাইড দিলে জীবনী শক্তি নষ্ট হয়ে যাবে না বাবা? পুরন্দরবাবু মুখ তুলে একটু হাসলেন। চশমাটা তুলে নিয়ে রুমালে মুছতে মুছতে বললেন, যায় বই কি। তবে কি আর করা যাবে বলো, এছাড়া উপায় কি? উপায় নেই সে কথা করবীও জানে। তবু অনাবশ্যক এই কথোপকথন চালাতেও হয়, নইলে কি কথা কইবি বাপের সঙ্গে? সময়োপযোগী আর কোনো কথা খুঁজে পেল না। মায়ের অসুখের আগের কথা মনে পড়ল। কোলের মেয়ে হলেও একার সংসার বলে এসে থাকতে করবী কখনই পারত না, কিন্তু বেড়াতে আসতো প্রায়। বাপের জন্য হয়তো নতুন কোনো খাবার তৈরি করে, কি ভাইদের জন্য রকমারি কিছু তরকারি রান্না করে টিফিন ক্যারিয়ারে ভর্তি করে হাসতে হাসতে এসে ঢুকত। আর হই হই পড়ে যেত বাড়িতে। দাদারা যে যে বাড়িতে উপস্থিত থাকতো, সামনে এসে সহাস্য প্রশ্ন করত, কি আজকে আবার কি বানানো হয়েছে? ডিমের আকাশ কুসুম, মুরগির মহেঞ্জোদড়ো? মা হয়তো ভাড়ার ঘর থেকে বেরিয়ে এসে হাসি হাসি অথচ বকুনি বকুনি স্বরে বলতেন, গাড়ির সিটে বসিয়ে এনেছিস তো? না, তোর গাড়িতে বাপু আমার আর কোনোদিন বসা চলবে না। করবী সজোরে প্রতিবাদে প্রমাণ করে বসত। সারা পথ সে গাড়ি আর শাড়ি বাঁচিয়ে কিভাবে হাতে করে শূন্যে ধরে এনেছে টিফিন কৌটোটাকে। বাপের কথা তখন কে বা মনে করত? কতক্ষণ পরে মনে পড়ত। তাই তো বাবার কাছে তো যাওয়া হয়নি, প্রণাম করা হয়নি বাবাকে। তখন ছুটত ত্রুটি সংশোধনে। এইভাবেই বসে থাকতেন পুরন্দরবাবু, কাগজের সমুদ্রে ডুবে। মেয়েকে দেখে একটু হেসে বলতেন, এসেছ? আজ আবার নতুন কিছু রান্না করা হয়েছে বুঝি? তারপর আবার ডুবে যেতেন আপন গভীরতায়। ভুলে যেতেন মেয়েকে। একটুক্ষণ দাঁড়িয়ে থেকে
টুপ করে একটা সময় পালিয়ে আসতো করবী। ঘর তো নয়, সংগ্রহশালা। মানব জাতির মনস্তত্ত্বের ইতিবৃত্ত সংগ্রহ হচ্ছে দিনের পর দিন ধরে। অজস্র বই, অজস্র পত্রপত্রিকা, এ সমস্তই পুরন্দরবাবুর দরকার, সব তার নখদর্পণে। বিরাট এক ইতিহাস লিখছেন পুরন্দরবাবু, মানব জাতির মনোন্মেষের ইতিহাস। বছর 5 ধরে লিখছেন, হয়তো আরও 5-7 বছর ধরে লিখবেন। কোটি কোটি বছর আগেকার পটভূমিকায় যার শুরু আর শেষ হবে যার ভবিষ্যৎ যুগের দরজার সামনে, এ হেন বিরাট গ্রন্থ কি 2-4 দিনে লেখা যায়? অবশ্যই যে শান্তি, স্নিগ্ধ মন আর স্বচ্ছন্দ পরিবেশ নিয়ে লেখা শুরু করেছিলেন পুরন্দর মল্লিক, ঠিক তেমনটি বজায় থাকলে হয়তো অনেক দ্রুত কাজ এগোতো। কিন্তু সে জীবন ধ্বংস হয়ে গেছে পুরন্দর মল্লিকের। পুরন্দর মল্লিকের স্ত্রী পাগল হয়ে গেছেন, বদ্ধ পাগল। বছর 2 আগে হঠাৎ একদিন 3 তলার সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় চোট লাগে, আর তারপর থেকেই মস্তিষ্ক বিকৃতির সূচনা। সেই থেকে নীরজা পরিণত হয়েছেন উন্মাদিনীতে। নীরজা পাগল হয়ে যেতে পারেন এ কেউ কোনো দিনও ভাবেনি। আনন্দময়ী, হাস্যমুখরা একটি উজ্জ্বল মহিলা ছিলেন নীরজা। ছিলেন স্বামী ও সন্তানদের প্রতি অপরিসীম স্নেহশীলা। আপন গৃহগণ্ডির বাইরে আর যে কোনো একটা জগৎ আছে, অথবা সে জগৎ থাকার প্রয়োজন আছে, এ কোনো দিনও অনুভব করতেন না নীরজা। এই গণ্ডির মধ্যেই তিনি সুখী, এই গণ্ডি কাটা জগতের তিনি মধ্যমণি, এই তার আনন্দ। 5 বছর আগে যখন একটি বিখ্যাত কলেজের ইতিহাসের অধ্যাপক স্বামী পুরন্দর মল্লিক বলা কোয়া নেই হঠাৎ তার অধ্যাপনার কাজ ছেড়ে দিলেন, বাইরের জগৎ থেকে নিজেকে গুটিয়ে নিয়ে অদম্য উৎসাহে লিখতে শুরু করলেন এই মানব জাতির মনোন্মেষের ইতিহাস, তখনও নীরজা হাসি মুখেই মেনে নিয়েছিলেন স্বামীর এই খামখেয়ালি, প্রতিবাদ করেননি। অবশ্যই টাকার অভাব তাকে পেতে হয়নি। শ্বশুরের অর্থাৎ পুরন্দরের বাবার অনেক টাকা ছিল, তবু সহজ সুস্থ মানুষটা চাকরি ছেড়ে দেবে, এ কোনো স্ত্রী বরদাস্ত করতে পারে? কিন্তু নীরজা করেছিলেন, অম্লার মুখে করেছিলেন। সেই নীরজা হঠাৎ মাথায় একটু ধাক্কা খেয়ে পাগল হয়ে গেলেন। পুরন্দরের পক্ষে এর চাইতে মর্মান্তিক আর কি আছে? মার চাইতেও বাবার জন্যেই আমার বেশি কষ্ট হয় রে ছোটদা, ম্লান উদাস মুখে বললে করবী। কমল সায় দেয়, তা সত্যি। অথচ দেখ, আগে বাবার কাছে আর কতটুকুই বা ঘেঁষতাম আমরা। বাবার সহ্য শক্তিটা কি অসাধারণ ভাব! এই যে আজ 2 বছর ধরে কি কাণ্ডটাই না করে চলেছেন মা, এক দিনের জন্য একটু অসহিষ্ণুতা দেখিনি। করবী বলে, আমরা তো মাঝে মাঝে কত অতিষ্ঠ হয়ে যাই বললে বিমল। 3 ভাই 3 বোন জমায়েত হয়েছে এক জায়গায়, গল্প চলছিল বহুবিধ প্রসঙ্গ নিয়ে। আপাতত এসেছে মায়ের অসুখের প্রসঙ্গ। 6 জনে একত্র হওয়া সচরাচর বড় ঘটে না, আজ ঘটেছে। ভাইরা অবশ্য বাড়িতেই থাকে। কমল আর বিমল এখনও পড়ুয়া, বড় নির্মল সম্প্রতি কি একটা কাজে ঢুকেছে, তবে বিয়ে হয়নি এখনও। তাই ভাই বোনদের মজলিস থেকে উসখুস করে উঠে যাওয়ার চেষ্টার কোনো কারণ নেই। করবী প্রায় আসে, পুরবী আর সুরভী তেমন আসতে পারে না, তবু সুবিধে পেলেই আসে। নীরজা কত আননেয়া করতেন, কত আদর যত্ন করতেন মেয়েদের, কত দেওয়া থোয়া করতেন। আজ তিনি অপারগ হয়েছেন বলে কি মেয়েরা বাপের বাড়ি আসা ছেড়ে দেবে? না, এত অকৃতজ্ঞ তারা নয়। আজ এখনও ঘুমোচ্ছেন, শান্ত গলায় বললেন সুরভী। এসে অবধি ঘরে ঢুকিয়ে ঢুকেই বা কি করবি? পুরবী বলল,
গেল দিনে আমি যেদিন এসেছিলাম জেগেই তো ছিলেন, চেঁচামেচিও করছিলেন না। খোকাটাকে সামনে নিয়ে গেলাম, কত করে বোঝাতে চেষ্টা করলাম, মা এই তোমার সেই টুটুল সোনা, একবার একে দেখো, কোলে নাও একটু। গ্রাহ্যই করলেন না, হাত নেড়ে বুঝিয়ে দিলেন নিয়ে চলে যাও। অথচ আমার টুটুলকে কি ভালোবাসতেন। এই এক স্বভাব পুরবীর, কেবল নিজের ছেলে মেয়েদেরকে এগিয়ে দেওয়ার চেষ্টা করে। যদিও তার এই চেষ্টাকে কেউ সমর্থন করে না, তবু এখন আর কেউ প্রতিবাদ করে উঠল না। গত দিনের কথা, সে নিয়ে আর কথা বাড়িয়ে লাভ কি? এখন সকলেই ব্যথাতুর। মায়ের জ্ঞান শূন্যতা তো পীড়াদায়কই বটে, আরও পীড়াদায়ক নীরজার বিকৃত চিত্তের বিকৃত প্রকাশটা। চিরদিনের ভক্তিমতী নীরজা রাজ স্বামীর প্রতি কি অদ্ভুত মনোভাবই গড়ে উঠেছে। আশ্চর্য! তার ধারণা তার অসুখের জন্য পুরন্দরই দায়ী। তাই বিজাতীয় এক আক্রোশ তার পুরন্দরের উপর। ডাক্তারেরা অবশ্য বলেন এটাই স্বাভাবিক। অস্বাভাবিক মস্তিষ্কের স্বভাবই এই, সবচেয়ে প্রিয়জনকেই সন্দেহ করে, সব থেকে আপন ব্যক্তির ওপরেই আক্রোশ পরায়ণ হয়ে ওঠে। কিন্তু ডাক্তারদের এ থিওরি পুরন্দরের ছেলেমেয়েদের প্রবোধ দিতে পারে না। তারা তবুও ভাবে মায়ের এটা অন্যায়, অন্যায় আর নিষ্ঠুর অবিচার। ভাবে যতই পাগল হন তবু তো মানুষ, কি করে ভুলবেন পুরন্দরের স্নেহ, প্রেম, দরদ? তারা তো জানে না, তারা তো সবই জানে। তারা সবাই মিলে যখন আলোচনা করে এ নিয়ে, তখন বাপের দুঃখ ভেবেই মন তাদের বেশি ব্যথাতুর হয়ে ওঠে। অবশ্যই মায়ের এই দুঃখাবহ অবস্থা তাদের মনকে ক্লিষ্ট করে, খুবই করে। কিন্তু একটা চৈতন্যহীন জীবের ওপর, যার সঙ্গে মনের আদান প্রদান হচ্ছে না, তার উপর কতক্ষণ সহানুভূতি রাখা যায়? মায়ের উপরই রাগ আসে সবার, আর শ্রদ্ধায় মন অবনত হয়ে আসে বাপের প্রতি। সত্যি একটি বারের জন্যও রেগে উঠতে দেখল না তারা পুরন্দরকে। কতক্ষণ এরকম আচ্ছন্ন হয়ে থাকবেন? প্রশ্ন করল সুরভি। সে আসে সবচেয়ে কম, তাই সবচেয়ে অনবহিত। নির্মল বলল, সকাল 7টায় দেওয়া হয়েছে, এই খানিক পরেই আবার চেঁচাতে শুরু করবেন। এখন তো আর ওষুধ খাওয়ানো যায় না। না, ওই জোর করে ফুঁড়ে দেওয়া যায়? সহজে কি আর দেওয়া যায়? নির্মল সামান্য হাসি। চিহ্ন থেকে যায়, এই দেখ না, বাহুমূলে ছোট্ট একটা ছড়ের দাগ দেখায় নির্মল। কি সর্বনাশ দাদা! পাগলের নখের বিষ রক্তে মিশে গেলে কি না হতে পারে দাদা? হতে তো অনেক কিছুই পারে, করা যাবে কি কিছু? ডাক্তার এসেছিল? আজকাল শশী বলে ছোকরাটা আসছে। শশী এদের ডাক্তারের কম্পাউন্ডার। ডাক্তাররা কি বললেন? বলেন তো এরকম কেস সারে। বংশে যখন কোনো হিস্ট্রি নেই, চোট লেগে ব্রেনটা হয়ে গেছে, তখন সারার আশা ছাড়া যায় না। কিন্তু এভাবে অনবরত ঘুম পাড়িয়ে রাখলে জীবনী শক্তি কমে যাবে না? করবি আর একবার তার সন্দেহ ব্যক্ত করে। তা হয়তো যাবে, তবে সাধারণত এসব কেসে জীবনী শক্তি খানিকটা বেড়ে যায়। সব যান তার ভূমিকা গ্রহণ করে উপরোক্ত মন্তব্যটি প্রকাশ করল নির্মল। বামুন ঠাকুর এসে দরজায় দাঁড়ায়। রান্না প্রস্তুত হয়েছে, চল মা না জগতে খেয়ে আসি। আমি খেয়ে এসেছি, করবি বলে। রবিবারে এত সকাল সকাল খেয়ে এসেছিস? আমার আবার রবিবার, আজও তো কাজে বেরিয়েছে ও। পুরবি ঠোঁট বেঁকিয়ে বলে, পয়সা করে লোকটা গেলই। কথা কেউ গায়ে মাখে না, 10 বছরের ছোট বোনও না। সঙ্গে সঙ্গে উত্তর দেয় করবি,
তা বর্দি, বাড়ি বসে থাকার চাইতে ভালো। পূরবীর বর নামে উকিল, বাড়িতেই বসে থাকে। পূরবী কিছুক্ষণ গুম হয়ে থাকে। মনের গলদ কেটে যায় খাবার ঘরে গিয়ে। আহারের আয়োজন প্রাচুর্যে। পূরবী নিজে থেকে ডাকে, আয় না রুবি, কিছু না খাস, মাছ খা একটু। কিছুই পারবো না বর্দি। খুব পারবি? কত রকম রেঁধেছে ঠাকুর। বিমল হাসে। আমি আজ নিজে বাজার গিয়েছিলাম তোমরা আসবে বলে। অতঃপর মাছের গুণাগুণ বর্ণনার সঙ্গে উঠেছিল সিনেমার প্রসঙ্গ। হঠাৎ একটা চিৎকার উঠল, বন্যজন্তুর আর্তনাদের মতো তীব্র চিৎকার। দীর্ঘ 2 বছর ধরে পরিচিত আছে এরা এ চিৎকারের সঙ্গে। সর্বনাশ করেছে। তোমরা থাকো, আমি যাচ্ছি, করবী বলল। ও খাচ্ছিল না, বসেছিল। তুই একা পারবি সামলাতে? বাবা নিশ্চয়ই নেমে এসেছেন। কথাটা ঠিক, পুরন্দর নিশ্চয়ই নেমে এসেছেন। এ চিৎকার শুনে তিনি স্থির থাকতে পারেন না। ওপরে উঠে গিয়ে দেখল ঠিক তাই। পুরন্দর এসে কাতর মুখে দাঁড়িয়ে আছেন দরজার কাছে। আর নীরজা নিজের কপালে করাঘাত করে চেঁচাচ্ছেন, তবু মরছি না আমি, তবু মরছি না, হে ভগবান, তবু মরছি না। দূর হয়ে যাও, আমি তো তোমার সামনে আর যেতে চাই না। তুমি আসো কি করতে? লজ্জা করে না? মুখ দেখাতে লজ্জা করে না? করবী বাপের পাশ কাটিয়ে ঘরে ঢুকে পড়ে। পাখার রেগুলেটরটা শেষ প্রান্তে টেনে নিয়ে আদরের সুরে বলে, মা, ও মা, ওসব কি কথা হচ্ছে? দেখো না, আমরা এসেছি, সবাই এসেছি, বর্দি, মেজদি, আমি, তোমার পূরবী, সুরভি আর করবী। বুঝতে পারছো না? পারছি। ঘাট কাত করলেন নীরজা আচ্ছন্নের মতো। আমরা তোমায় দেখতে এসেছি মা। দেখতে এসেছ? দেখতে এসেছো কেন? তোমার যে অসুখ করেছে মা। অসুখ করেছে? কে বলেছে অসুখ করেছে? হঠাৎ বিপরীত ফল ফলে। স্তিমিত ভাব বদলে ফের উগ্র হয়ে ওঠেন নীরজা। মিথ্যে কথা, বানানো কথা, অসুখ নয়, অসুখ নয়, তোরা জানিস না, আসল কথা জানিস না। সহসা ঠাঁই ঠাঁই করে খাটের বাজুতে মাথা ঠুকতে থাকেন নীরজা। করবীর সাধ্য নয় সামলায়। পুরন্দর এগিয়ে আসেন, স্ত্রীর মাথাটা তুলে ধরে কোমল কণ্ঠে বলেন, ছি, কি হচ্ছে? দেখো তো কীরকম লাগলো। দরদ দেখানো হচ্ছে? তীব্র একটা হাসির ঢেউ খেলে যায়। হাসির সঙ্গে কথা। ও রুবি, দেখ দেখ, দরদ দেখানো হচ্ছে। কত ভেকি জানে মিনসে। লজ্জায় মাথা হেঁট করে করবী। বাপের দিকে চাইতে পারে না। অবাক হয়ে ভাবে, সুস্থ অবস্থায় জীবনে তো কখনো একটি অরুচিকর শব্দ উচ্চারণ করেননি নীরজা। এখন রসনায় এমন শৈথিল্য এলো কি করে? অনভ্যস্ত ভাষা মুখে জোগায় কোথা থেকে? পুরন্দর এই 2 বছরে চিকিৎসা পদ্ধতি অনেকটা আয়ত্ত করেছেন। এবার আর কোমল গলা নয়, ধমকে সুরে বললেন, কি হচ্ছে কি? ছেলে মেয়েদের সামনে সব খারাপ কথা বলছো? ব্যাস, কেঁদে ফেললেন নীরজা। ডুকরে কেঁদে উঠে বললেন, বলবো না কেন? আমি যে পাগল হয়ে গেছি। ততক্ষণে আরও 5 ছেলে মেয়ে ঘরে এসে দাঁড়িয়েছে। বিমল এগিয়ে গিয়ে মার গায়ে হাত রাখল। কে বলল তুমি পাগল হয়ে গেছো? ছি, মাথায় চোট লেগে সব ভুলে যাচ্ছিলে কিছুদিন। এখন তো ভালো হয়ে গেছো মা। ভালো হয়ে গেছি? নীরজা ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে বলেন, ভালো হয়ে গেছি? তোরা বলছিস? বলছি তো। এই তো, এখন কি আর কিছু ভুলে যাচ্ছ? দেখো না, চিনতে পারছো না আমাদের? চিনতে পারবো না তোদের? সহজ মানুষের মতো স্বাভাবিক একটু হাসি হেসে চুপ করে রইলেন নীরজা।
হাসি ফুটল ছেলে মেয়েদের মুখে। বলো তো আমরা কে? নাম বলো তো সকলের। কি যে বলে, সত্যি পাগল পেলি নাকি আমায়? পুরো বেগিয়ে আসে, বলে মা তোমার টুটুল এবার অভিমান করে আসেনি। আবার টুটুল? 7 বছরের ধাড়ি ছেলেকে নিয়ে দিদির এই আদিক্ষেতা কারুরই ভালো লাগে না। নীরজাও বিরক্তি কুটিল দৃষ্টিতে তাকান মেয়ের দিকে। তুমি সেবার ঘর থেকে তাড়িয়ে দিয়েছিলে, তাই টুটুলের অভিমান হয়েছে। অভিমান হয়েছে? নীরজা মুখ ভেঙে বলে ওঠেন। তা তোমারই বা মান অভিমান নেই কেন? আবার আসো কোন লজ্জায়? তোমাকেও তো দূর করে দিয়েছিলাম সেদিন। ছেলেমেয়েরা হতাশ দৃষ্টিতে তাকায়। না, আশার আর কিছুই নেই। বিদ্যুৎ বিকাশের মতো এক এক সময় যেটুকু সুস্থতা দেখা যায়, তাতেই বেচারারা আশায় উৎফুল্ল হয়ে ওঠে, কিন্তু মুহূর্তেই সে আশা বিলুপ্ত হয়। নীরজার মুখে এই কথা ধারণাই করা যায় না। পুরবী আরক্ত মুখে ঘর ছেড়ে বেরিয়ে যায়। যত পাগলই হন নীরজা, তবু বিশেষ করে তার ওপরই তুচ্ছ তাচ্ছিল্য ভাবটা সহ্য হয় না পুরবীর। বড়দিও একটা পাগল, সুরভি বলে নিচু গলায়। হঠাৎ আবার একবার হেসে ওঠেন নীরজা। হেসে উঠে বলেন, ধরা পড়েছে রাই রাধা। তারপর চাপা গলায় বলেন, ওকে এ ঘর থেকে চলে যেতে বল। কেন মা, বাবা থাকুন না। যা বলছি করো না। দেখছো না উনি কীরকম অতিষ্ঠ হচ্ছেন? বই লিখতে হবে যে, বই, মহাভারতের মতন মোটা বই। মানুষের রোগ অসুখ দেখবার সময় আছে? দূর করে দে, দূর করে দে। করবী বাবার মুখের দিকে তাকায়, মুখ দেখতে পায় না। জানলা দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন পুরন্দর। মমতায় মনটা ভরে যায় করবীর। ভাবে বর দিয়ে এতটুকু কথা এদিক ওদিক করে ঘর ছেড়ে বেরিয়ে গেল। আমরাও অনেক সময় কত অসহিষ্ণু হয়ে উঠি, আর বাবা কি সহ্যটাই করেন। তবু গেল না, তবু দাঁড়িয়ে রইল। উত্তেজিত হয়ে উঠছেন নীরজা। নির্মল বাবাকে চোখের ইশারা করে। ধীরে ধীরে বেরিয়ে যান পুরন্দর, কেমন যেন স্খলিত ভঙ্গিতে। করবী মায়ের প্রাণে করুণা সঞ্চারের আশায় বিষণ্ণ গলায় বলে, বাবাকে এমন করো কেন মা? কেন করি? নীরজা সহসা উঠে বলেন, বলবো, তোকেই বলবো। এদের সব চলে যেতে দে, শুধু তুই থাক একা। তুই আমার বড় ভালো মেয়ে। যা, তোরা সবাই পালা দিকে একটু। নীরজার এ ভঙ্গি ওদের সকলেরই অতি পরিচিত। এক এক সময় এক একজনকে ভালো বলে মনে হয় নীরজার, অন্তরঙ্গ মনে হয়। তখন শুধু তার কাছেই আসল কথা বলতে বসেন। নীরজার আসল কথাও এদের মুখস্থ। চুপি চুপি নীরজা এই কথাই বোঝাতে চেষ্টা করছেন, পাগল নীরজা হয়নি, আসলে পাগল হয়ে গেছেন পুরন্দর। নীরজাকে শুধু সকলে মিলে পাগল বানিয়ে রেখেছে। তারপর কাকুতি মিনতি করতে থাকবেন, ডাক্তারের হাত ছাড়িয়ে আর এবাড়ির গণ্ডি ছাড়িয়ে নীরজাকে কোথাও সরিয়ে নিয়ে যেতে হবে, দূর কোনো বিদেশে, অন্তত এ বাড়ি ছাড়া কোথাও। প্রতিশ্রুতি চাইবেন, কিন্তু যদি দেখেন ছেলে ভুলানোর মতো আচ্ছা নিয়ে যাব বলে স্তোক দেওয়া হচ্ছে তাকে, তাহলেই যাবেন ক্ষেপে। এই খ্যাপাটা এরা জানে, তাই তর্ক করে, প্রতিবাদ করে, তবু আচ্ছা বলে না সহজে। এরা চলে যেতেই নীরজা বলে ওঠেন, এখনো তোরা তোদের বাপের স্বরূপ চিনতে পারলি না? পেরেছি, করবী বলে। কি চিনলি? খুব ভালো। তাহলে ছাই চিনেছিস, 1 নম্বরের বদমাইশ, বুঝলি? ওর ওই বই লেখার সুবিধের জন্য ও একদিন সকলকে মারবে, বুঝেছিস? সকলকে খুন করবে। কি চুপ করে রইলি যে? কি বলবো? কেন, হক কথা বলতে পারিস না? আচ্ছা, বদমাইশ যদি না হয় তাহলে নিশ্চয়ই পাগল। হ্যাঁ, নিশ্চয়ই পাগল। তাই হবে।
তবে আমাকে তোরা এত জব্দ করে রেখেছিস কেন? আমায় ছেড়ে দে। একজনের বদলে আর একজনকে পাগল বলবি? আমি তো ঠিকই আছি, আমার কেন তবে? করবি বলে, আচ্ছা মা, তুমি যদি ঠিক আছো তাহলে অত চেঁচাও কেন? বুঝতে পারো তো চেঁচাও, আগে এমন করতে? অদ্ভুত একটা হাসি ফুটে ওঠে নীরজার মুখে। ফিসফিস করে বলেন, আহা, বুঝছিস না, শান্ত মানুষের পাঠ করেই জীবন গেল। চেঁচাতে তো কখনো পাইনি, তাই এই ছুতোয় চেঁচিয়ে নিচ্ছি। তোরা রাগ করতে পারবি না, বলবি মা পাগল, কেমন মজা, হি হি হি। করবি হতাশ হয়ে বাইরের দিকে তাকায়। রাস্তার ওদিকে একটা 3 তলা বাড়ি, জানলায় পর্দা দুলছে। ওরা কেমন সুখী। করবীদের সুখের সংসারে কে আগুন লাগালো? নীরজা 1 মিনিট অপেক্ষা করেই আবার অন্য প্রসঙ্গে এসে যান। জামাইকে বলেছিলি? আগ্রহে উন্মুখ হয়ে ওঠে নীরজার মুখ, জল জল করতে থাকে 2 চোখ। করবী মলিন গলায় বলে, বলেছিলাম। সত্যিই বলেছিল সে বরকে? বলেছিল মাকে নিয়ে বিদেশ যাবার কথা? বলেছিল, আচ্ছা একটিবার মার কথা শুনেই দেখো না, উপকার হতেও তো পারে। করবীর বর উড়িয়ে দিয়েছিল সে কথা। উত্তর দিয়েছিল, পাগলের কথা মতো চললে যদি তার উপকার হতো তাহলে আর ভাবনা ছিল না। তাছাড়া আমি কোন ভরসায় এরকম এক পাগলের দায়িত্ব নেব? নিয়ে গেলে মা সেরে যাবেন, ওই আনন্দেই থাকো। ডাক্তার তো বলেছে রক্তে কিছু দোষ পায়নি। ডাক্তার অমন অনেক কিছু বলে। করবীর বলেছিলাম শুনেই উৎফুল্ল হয়ে ওঠেন নীরজা। বলেন, কবে নিয়ে যাবে বলেছে? তা তো কিছু বলেনি, বলেছে এখন বড্ড কাজ। বুঝেছি। নীরজা আবার শুয়ে পড়েন। চোখের ওপর হাত চাপা দিয়ে বলেন, সব হারামজাদাকেই চিনলাম, যা বেরো, বেরিয়ে যা ঘর থেকে। করবী পুরবীর মতো রাগ করে না, শুধু হতাশ নিঃশ্বাস ফেলে। তার আশা করবার কি আছে? এতদিন হয়ে গেল, বাড়ছে বই কমছে না। জামাইয়ের সম্বন্ধে এই কটূক্তি নীরজার মুখে? সভ্য ভদ্র মার্জিত রুচি সেই নীরজা? না, ধারণাই করা যায় না। নীরজা অবশ্য নিজের কাজের কৈফিয়ত দেন। কোনো একজনকে ডেকে হেসে হেসে ভারী যেন একটা কৌতুককর কথা এই ভেবে চোখ টিপে টিপে বলেন, যাকে যা বলবার ইচ্ছে ছিল এই বেলা বলে নিচ্ছি, বুঝলি না? মজা মন্দ নয়, কি বলিস? এক এক সময় মনে হয় বুঝি কথাগুলো সত্যি। যাকে বলেন তার বুক কেঁপে ওঠে, কিন্তু তারপরই সব ভেস্তে যায়। হয়তো হি হি করে হেসে ওঠেন নীরজা, নয়তো ডুকরে কেঁদে ওঠেন। সেই নীরজা, স্বামীতে ভক্তিমতী, সন্তান স্নেহবতী, নম্র স্বভাবা নীরজা। কিন্তু ধারণা করা যায় না এমন কত ঘটনাই ঘটে জগতে। কে জানতো পুরন্দর মল্লিকের বাড়ি এমন ঘটনা ঘটবে? শুধু ডাক্তারের বাড়ি ভর্তি হয়ে উঠবে তা নয়, ডাক্তারের সঙ্গে আসবে পুলিশ। পাগলে আত্মহত্যা করে? করে বই কি, ডাক্তার বলে নিশ্চয়ই করে, পাগলেই তো করে। পুলিশকে বোঝাতে একটু বেগ পেতে হয়েছিল, তবু বুঝল শেষ পর্যন্ত। সত্যি মাঝরাত্রে নীরজাকে 3 তলার ছাদে তুলে নিয়ে গিয়ে কেউ ঠেলে ফুটপাতে ফেলে দিয়েছে, এমন কথা তো বিশ্বাসযোগ্য নয়। ডাক্তার বলে মাথায় চোট লেগে উনি অপ্রকৃতিস্থ হয়েই হয়তো সিঁড়ি থেকে ঝাঁপিয়ে পড়েছিলেন একেবারে নিচে, যেমন আজ পড়লেন ছাদ থেকে, ওইটাই ঝোঁক। স্তব্ধ হয়ে গেছে বাড়ি, স্তব্ধ হয়ে গেছেন পুরন্দর। বাপের মুখের দিকে তাকাতে পারে না ছেলে মেয়েরা। নীরজা যে তার কি ছিলেন তা তো জানে এরা। আজ 2 বছরই না হয় এরকম হয়েছে, তাও বিছানায় পড়ে থেকেও বুঝি নীরজা প্রাণটা ভরে রেখেছিলেন পুরন্দরের। এ কি হলো?
এ কি শোচনীয় পরিণতি হলো নীরজার কপালে। আবার 3 বোন একত্র হয়েছে। শুধু বোনেরাই নয়, তাদের স্বামী পুত্র এবং আরও যে যেখানে আছে এসেছেন পুরন্দরের যত আত্মীয় আত্মীয়া। গোলবার করা নিষেধ ঘুচে গেছে। আর আসবেন না কেন? পাগলিনী নীরজার পারলৌকিক কাজ কিভাবে হবে সেটা জানবার কৌতূহলকে তারা ঠেকাবেন কি করে? কিন্তু পুরন্দর যে আর মোটেই নিচে নামছেন না। বারণ করে দিয়েছেন সকলকে কেউ যেন তাকে বিরক্ত না করে। অনবরত লিখে চলেছেন পাতার পর পাতা মানব জাতির আদিম ইতিহাস, যে যুগে মানুষে আর পশুতে প্রকৃতিগত কোনো পার্থক্য ছিল না। লিখছেন, প্রামাণ্য পুঁথি উল্টোচ্ছেন, খাতাপত্র খুঁজে না পেলে তছনছ করে ফেলছেন, আবার আবার ডুবে যাচ্ছেন কাগজের সমুদ্রে। এখনো আলো জ্বলছে বাবার ঘরে। দাদার দরজায় টোকা দিয়ে বলল করবী। নির্মল ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 3টে। বাবাকেও কি আমরা হারাবো দাদা? কি করব বল? বারণ করে দিয়েছেন। বাবার বারণটা কি তার প্রাণের চাইতে বড় হলো দাদা? আজ 3 বেলা খাননি। তুমি জোর করে বলো গে খেতে ঘুমোতে। আমি? নির্মল কেমন অসহায়ের মতো বলে, আমার সাহস হচ্ছে না। মা গিয়ে অবধি বাবার সঙ্গে কথা কইতে পারিনি আমি। সে তো কেউই পারছি না, তবু বাঁচাতে তো হবে বাবাকে, কিছু না কিছু খাওয়াতে তো হবে। সেই তো ভাবছি। তুমি না পারো আমি যাচ্ছি। তাই বরং যা, দেখ যদি তোর কথায় কিছু খান। 2টো সন্দেশ আর 1 গ্লাস জল নিয়ে উঠে যায় করবী। কতক্ষণ হলো ওপরে উঠে গিয়েছিল করবী? কয়েক মিনিট না কয়েক যুগ? হঠাৎ কি ভূমিকম্প হলো? যে ভূমিকম্পে বাড়ির ভিত নড়ে ওঠে। হ্যাঁ, ভয়ঙ্কর একটা গর্জন শোনা গেল, তার সঙ্গে থালা বাসন পড়ার একটা ঝনঝন শব্দ। এই আওয়াজে সবাই উঠে এসেছে বিছানা থেকে। বোকার মতো এ ও মুখের দিকে তাকাচ্ছে। কারুর যে কিছু করণীয় আছে তার মনে পড়ছে না। মাঝরাতে উঠে এ দৃশ্য দেখতে হবে, এ কথা কে ভেবেছিল ঠিক তেমনি করে সিঁড়ির একেবারে শেষ ধাপে তাল গোল পাকিয়ে পড়ে থাকবে করবী, যেমন করে নীরজা পড়েছিলেন 2 বছর আগে রাত 2টোর সময়। তফাতের মধ্যে সেদিন পুরন্দরও সঙ্গে সঙ্গে ছুটে এসেছিলেন 3 তলা থেকে। উদ্ভ্রান্তের মতো তাকিয়ে দেখছিলেন নীরজা তাল গোল পাকানো দেহটার দিকে। আজ তিনি নেমে আসেননি, সিঁড়ির মাথায় দাঁড়িয়ে গর্জন করছেন, সহ্য করব না, কিছুতেই সহ্য করব না। আমার কাজে ব্যাঘাত আমি সহ্য করব না। যে বাধা দিতে আসবে তাকেই ফুটবলের মতো শুট করব, টুটি ধরে রাস্তায় ছুঁড়ে ফেলে দেব। শেকড় শুদ্ধ উপড়ে ফেলে দিয়েছি, তবু ভিড় বাড়াচ্ছে। সহ্য করব না, বেশি দিন সহ্য করব না। মায়া, মমতা, দরদ বুজরুকির জায়গা পায়নি। সব বাজে, সব বোগাস। মতামত দিতে ভুলবেন না বন্ধুরা।